হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা অনেক অনেক মজাদার হতে চলেছে। তো চলো কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো। অবশ্যই হাতের কাছে টিস্যু বা রুমাল রেখো, তোমাদের বেশ কাজে আসবে। তো প্রিয় বন্ধুরা, আমার নাম হচ্ছে তিশা। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামীর নাম হচ্ছে অভি। আমার বয়স 32। আমি এখনও বাচ্চা কাচ্চা কিছু নেইনি, কারণ আমি শরীরচর্চার পুরো লাইফটাকে পরিপূর্ণভাবে এনজয় করতে চাই। আমার স্বামীও আমার সঙ্গে সহমত। তাই আমি মোটেও এখনই বাচ্চা কাচ্চা নেওয়ার কথা ভাবছি না, ভাবছি আরও কিছুদিন যাক। তো বন্ধুরা, মূল কথায় আসা যাক। আজকের মূল টপিকটা ছিল আমার স্বামী যে অফিসে কাজ করতেন, ওখানকার যিনি বস ছিলেন আর কি, সিইও ছিলেন, ওনার নাম ছিল নেবেঙ্গ। আমার স্বামী লেবেঙ্গের কোম্পানিতে কাজ করত। লেবেঙ্গ ছিল একজন বিশাল বিজনেস ম্যাগনেট। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ওনার অফিসে আমার স্বামী কাজ করতেন। আমরা হচ্ছে ইটালিতে থাকি। আমি আমার স্বামীর এখানে প্রায় প্রায় আসি, 2-4 মাস করে থাকি, আবারও নিজের দেশে আসি। কারণ এখানে শ্বশুর শাশুড়ি রয়েছে নিজের দেশে, বাবা মাও রয়েছে। মাঝে মধ্যে তো তাদেরকেও দেখতে ইচ্ছে করে, এটা তোমরা সবাই জানো। যাই হোক, তো এখানে স্বামীর এখানে 2-4-6 মাস থেকে আবারও দেশে চলে যায়, আবারও 2 মাস থেকে আবারও চলে আসি। এভাবেই চলছিল আমার জীবনের প্রত্যেকটা দিন, এবং খুবই সুখে শান্তিতে কাটছিল প্রতিটা দিন। কারণ আমার স্বামী অভি ছিল খুবই রোমান্টিক একজন পুরুষ মানুষ, আর খুবই দায়িত্বশীল। অভি আর আমার মধ্যে কখনো ঝগড়া হতো না, আর কখনোই কোনো কিছু নিয়ে মন মালিন্য হতেন না। আমরা দুজনকে খুবই ভালোভাবে রেসপেক্ট করতাম ও বুঝতে পারতাম। আমার স্বামী আমাকে খুবই সম্মান করতেন। তো প্রিয় বন্ধুরা, তো ওখানেই কোম্পানির কাজে কাজে প্রায় সময় আমার স্বামীকে 2 দিন 3 দিন বা 4 দিনের জন্য কোম্পানি থেকে দূরে কোথাও পাঠিয়ে দেয়, সেখানে যেয়ে 2-3 দিন করে অবস্থান করে। এভাবেই চলছিল আমাদের প্রত্যেকটা দিন। তারপরে একদিন হঠাৎ করে লেবেঙ্ক আমার স্বামীকে দাওয়াত দেয়, আমি সহ সেই দাওয়াতে ইনভাইটেড। যাই হোক, আমি আমার স্বামী অভিকে বললাম, আসলে ওখানে কত রং বেরঙের মানুষ হবে, আমি না গেলে কি হতো না। তখন আমাকে আমার স্বামী বলল, লেবেং নিজেই বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, পার্টিতে সবাই আসবে। কাজেই আমি যে কাজটার জন্য বাহিরে গিয়েছিলাম সেটাই সফলতা হয়েছে। আমরা সেই প্রজেক্টের কাজটি পেয়ে গেছি, এজন্যই একটা বিশাল বড় পার্টি রেখেছে। তো আর কিসের আপত্তি, চলো যাই। আমার স্বামীর এই কথা শুনে আমি বললাম, ঠিক আছে, আর কি করার, তোমার খুশি আমার খুশি, ঠিক আছে আমি যাব, কি পরবো বলো। আমার স্বামী আমাকে বলল, একটু হালকা পিঙ্ক কালার শাড়ি পরো, আর হচ্ছে একটি খুব সুন্দর দেখে ব্লাউজ পরে নিও। আমি বললাম, ওমা, এখানে এই সমস্ত ড্রেস পরে যাব নাকি? বললো, পার্টিতে যেমন খুশি তেমন সাজো, এক একজন এক এক ড্রেসে আসবে, তুমি যদি এটা না পরো ওয়েস্টার্নও পরতে পারো। আমি বললাম, আসলে ইটালি বলে কথা, ঠিক আছে আমি ওয়েস্টার্ন পরি। আমার স্বামী বলল, আমার কাছে শাড়িটাই ভালো লাগতো। এই কথা বলায় আমি বললাম, ঠিক আছে শাড়ি পরবো। আলমারিটা খুলে দেখি, পরের দিন যখন আমরা যাব তার আগে আমি যখন রেডি হব, আমি শাড়ি তো পরার উদ্দেশ্যে আলমারি খুলিনি, খুলেছিলাম ওয়েস্টার্ন পরার কারণে। পরে দেখলাম একটা খুব সুন্দর গিফট বক্সটার মধ্যে দেখলাম খুবই সুন্দর একটা হালকা পিঙ্ক কালার শাড়ি। সেই শাড়িতে পাড়গুলোতে পাথর দিয়ে কাজ করা ছিল, খুবই দারুণ। রেডিমেড ব্লাউজটাও খুবই দারুণ ছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, স্বামীর এমন ভালোবাসা দেখে কে ওয়েস্টার্ন পরবে, আমি খুব সুন্দর করে সেই শাড়িটা পরে নিলাম। সাথে নেকলেস ছিল, ব্রেসলাইট ছিল, আমি সেগুলোও পরলাম। আর কিছু মানে খুবই সুন্দর একটা দুল ছিল। তো প্রিয় বন্ধুরা, আমি সেটা পরে নিলাম। পাটি সাজে আমাকে খুবই দারুণ লাগছিল। যখন শাড়ি পরে স্বামীর সামনে আসলাম, আমার স্বামী আমাকে বললেন, তোমাকে অপূর্ব লাগছে। আমি বললাম, তাই, তোমার চয়েস বলে কথা, অপূর্ব তো লাগবেই। অন্যদিকে আমি আমার স্বামীর জন্য অনেক খুব সুন্দর একটা ড্রেস রেডি করেছিলাম। ওই ড্রেসটার কালারও ছিল, কোটটার কালার ছিল হালকা হালকা পিঙ্ক এক কালার, খুবই দারুণ লাগছিল ওকে। ও দেখে ওইটা খুশি হয়ে গেছে। যাক, ও আর আমি সেম সেম ড্রেসই পরে আমরা মোটামুটি পার্টির জন্য বের হলাম। তারপরে আমরা পার্টিতে গেলাম। এত হাসি খুশি জীবনে কে জানতো যে আমার জন্য ধীরে ধীরে কালো অধ্যায়ের জাল বোনা হচ্ছে, তা আমার ভাবনারও বাহিরে ছিল। আমি বাস পার্টিতে আসলাম, এসে দেখলাম বিশাল বড় পার্টি চলতেছে, কিন্তু লেবেঙ্ক একটা
ড্রিঙ্কসের গ্লাস হাতে ধরে সে একাই ড্রিঙ্কস করছে। আমি যখন আসলাম তখন লেবেঙ্ক নিজে থেকেই কাছে চলে আসলো, আসার পরে নিজের হাতটা বাড়িয়ে দিল। তখন আর কি করে আমি ইগো দেখাই, আমিও নিজের হাতটা বাড়িয়ে দিলাম। তারপরে আমরা মুসাফা করে নিলাম। তারপর আমাকে সে খুবই সম্মানের সাথে বলল, প্লিজ কাম। আমি ভিতরে চলে আসলাম। চারদিকে দেখি একদম এত লাইটিং, এত সুন্দর। এখন সবাই মোটামুটি ডান্স করবে। লেবেঙ্ক একাই আমাকে বলল, ওকে যাওয়া যাক। আমি আমার স্বামী অভির দিকে একবার দেখি, অন্যদিকে একবার লেবেঙ্গের দিকে তাকালাম। বলল, প্লিজ। তারপরে আমার স্বামী ওখানে দাঁড়িয়ে রইল। সে বলল, যাও, কোনো ব্যাপার না, এখানে এগুলো হয়েই থাকে। আমি লেবেঙ্গের সঙ্গে খুব সুন্দর করেই নাচতে লাগলাম, তার সঙ্গে পার্টি ডান্স করতে থাকি। বেশ কিছুটা সময় হয়ে গেল। আমি একটু মানে আনইজি ফিল করছিলাম। আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করলাম। আমার স্বামী বলল, কোনো ব্যাপার নয়, পার্টিতে টুকিটাকি এসব হয়েই থাকে। আমি আমার স্বামীর মান রক্ষা করতে, সেটাকে অ্যাকসেপ্ট করতে মোটামুটি বাধ্য হয়ে গেলাম। তারপরে লেবেঙ্ক আমাকে বলছিলেন যে, অভি খুবই ভালো, তোমাকে কি অনেক ভালোবাসে? আমি বললাম, নিঃসন্দেহে বাসে। বললো, তাহলে তো তুমি অনেক হ্যাপি। আমি বললাম, নিঃসন্দেহে আমি অনেক হ্যাপি মানুষ, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? লেবেঙ্ক বলল, হ্যাঁ অবশ্যই করতে পারো। আমি বললাম, আচ্ছা আপনি সিঙ্গেল কেন? এখানে সবার সঙ্গে ডান্স পার্টনার আছে, কিন্তু আপনার ডান্স পার্টনার কোথায়? তখন লেবেঙ্ক আমাকে বলল, আমি কখনো কোনো মেয়েকে পছন্দই করি নাই, এ পর্যন্ত বিয়েই করি নাই। কিন্তু লেবেঙ্গের বয়স কিন্তু ছিল 48 বছর, সে বিয়ে করে নাই। এই কথাটা শুনে আমি যেন হতবাক হয়ে গেলাম। কি ব্যাপার, লেবেঙ্ক এখনও বিয়ে করেনি? এ তো বুড়ো হয়ে যাচ্ছে, কয়দিন পরে তো আর চলাফেরাই করতে পারবে না। কিন্তু বাহির থেকে মোটেও তা বোঝা যেত না, কারণ লেবেঙ্ক দেখতে বিশাল স্মার্ট ছিল, গায়ের রং ফর্সা ছিল, উচ্চতা ছিল 5 ফিট 10 ইঞ্চি। যাই হোক প্রিয় বন্ধুরা, সেদিন তো নাচের প্রোগ্রাম শেষ হলো। তারপরে আমার স্বামীকে একটা প্রজেক্টের ফাইল আবারও নতুন করে হাতে তুলে দিল। হাতে তুলে দিয়ে বলছে, তোমাকে কালকেই যেতে হবে, এই প্রজেক্টের জন্য তোমার 1 সপ্তাহ সময় লেগে যাবে। তখন আমার নিজের অজান্তেই আমি আমার স্বামী অভিকে বলে বসলাম, তুমি যে এভাবে বাহিরে বাহিরে চলে যাও, আমি এখানে থেকে কী লাভ? তুমি তো কাজ নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকো। ঠিক আছে, সমস্ত প্রজেক্টের কাজগুলো তুমি শেষ করো, আমি বাড়ি গেলেই সেই হবে। আমার স্বামী আমাকে বলল, ধুরু বোকা, 1 সপ্তাহেই তো চলে আসবো, ব্যবসার কাজে এদিক ওদিক যেতে হয়, এটা তো স্বাভাবিক বিষয়। লেবেঙ্ক বারবার আমাদের দুজনের দিকেই দেখছিল, কিন্তু তখন পর্যন্ত আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে আমরা বিদায় নিয়ে একটা সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। লেবেঙ্গকে বলায় লেবেঙ্ক বলছে যে, আজকের রাতটা আমরা যেন এখানেই থেকে যাই, কিন্তু আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। আমার স্বামী বলল, ঠিক আছে। লেবেঙ্ক যখন বলল থেকে যাই, সমস্ত মেহমান বিদায় হয়ে গেল, শুধু আমরাই রয়ে গেলাম। কারণ মালিক বলেছে থেকে যাওয়ার জন্য, জোরজবস্তি করে কি আর যাওয়া যায়? এই বুঝ আমার স্বামী আমাকে দিলেন, তাই আমরা থেকে গেলাম। আমার ওখানে খুবই আনইজি লাগছিল, কিন্তু বাড়িটা বিশাল বড় ছিল। ওনার বাড়ি যে এত বড়, মানে কি বলবো তোমাদের, আমি এর আগে এরকম বাড়ি কেবলমাত্র নাটক বা বড় বড় কোনো ঢালিউড বা হলিউড মুভিতেই দেখেছি। তো প্রিয় বন্ধুরা, আমার খুবই ভালো লাগলো বাড়িটা, একদম চোখ দুটো আটকিয়ে গেল পুরো বাড়ির মধ্যে। এত সুন্দর বাড়ি আর এত বড় আমি এর আগে কখনোই দেখিনি। যাই হোক, থেকে গেলাম। সেদিন রাতে থেকে যাওয়ার পর আমরা তিনজন মিলে অনেক গল্প করলাম, অনেক হাসি ঠাট্টা করলাম। মোটামুটি বারবার লেবেঙ্ক আমার দিকে একটু একটু করে মানে বাঁকা বাঁকা চোখে চাইছিল, এমন একটা জায়গায় চাইছিল কি বলবো। শাড়ি পরেছি, হাতা কাটা ব্লাউজ, গলাটা বেশ বড় সড়ো। তো আমি একটু মোটামুটি লজ্জাই পাচ্ছিলাম। তো সে রাতে আমরা খুবই মজা করে রাতটা কাটালাম। তারপরের দিনই হচ্ছে আমার স্বামী চলে যাবে। তো খুব সকাল সকাল উঠলাম, আমরা লেবেঙ্গের সঙ্গেই ব্রেকফাস্ট করলাম। করার পর আর ঘুমই তো আসেনি, বাস 1-1.5 ঘন্টা রেস্ট করেছিলাম। তারপরে আমি অভির সঙ্গে বাড়িতে চলে আসি, কিন্তু লেবেঙ্ক নিজে ড্রাইভ করলো আমাদেরকে নিয়ে আসার জন্যে। তারপর লেবেঙ্ক এসে আমাদের বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে অভিকে বলল, তাহলে তুমি বেরিয়ে যাও, ওকে। তো আমার স্বামী সেদিন বাড়িতে আসার পরে 2 ঘন্টা রেস্ট করলেন। করার পরে খুব সুন্দরভাবে রেডি টেডি হয়ে সে
সেই ফাইলটি নিয়ে বের হয়ে পড়লেন তার কাজের উদ্দেশ্যে। বাড়িতে আমি একা একা রইলাম। এখন ওর আসতে 5-7 দিন সময় লাগবে। আমি কি করব একা একা, কিছুতেই ভালো লাগছে না। সন্ধ্যা হয়ে গেল, হঠাৎ করেই অভি ফোন দিল। কথা বলে ফোনটা রাখলাম। এর মধ্যেই বসে বসে ডিঙ্কে কফি খাচ্ছিলাম, এমন সময় ডোরবেল বেজে ওঠে। আমি দৌড়ে এসে গেটটা খুলে দেখলাম লেবেং। লেবেং আমাকে বলছে, আমি কি তোমায় ডিস্টার্ব করলাম? আমি বললাম, নো, প্লিজ কাম। সে আমার রুমের মধ্যে আসার পর বসে হাঁটছিল আর আমাকে একবার এক একটা প্রশ্ন করছিলেন। গ্রামে কে কে আছে, বাচ্চা কাচ্চা এখনও কেন নেয়নি, এই বিষয়ে কথা বলছিল। সে যতই এসব নিয়ে বলছিল, আমি ততই যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। তারপরে লেবেঙ্গা আমাকে বললেন, এত লজ্জা পেলে হবে? তাছাড়া আমি কিন্তু তোমাকে খুবই পছন্দ করি, মোটামুটি বলতে পারো ভালোবেসে ফেলেছি। লেবেঙ্গের এই কথা শুনে আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তবে হ্যাঁ, সে যখন বাড়ির ভিতরে আসলো তখন তার 2টি হাত ভরা এত বক্স, কি আর বলবো তোমাদের, শপিং ব্যাগের মধ্যে বক্স দিয়ে ভরা। তো আমাকে বললো, নাও, কিছু যদি মনে না করো এগুলো তুমি নিয়ে নাও। আমি ওগুলো নিয়ে ভয়ে ভয়ে রাখলাম। তারপর তো সে পুরো বাড়িটা হেঁটে 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 দেখছিল আর একের পর এক কথা বলছিল। তারপর বললো, চলো আমরা একটু সোফার মধ্যে বসলাম। বললো যে 1 কাপ কফি খাওয়ানো কি যাবে? আমি বললাম, অবশ্যই যাবে। পরে আমি নিজের হাতে একটা কফি করে এনে দিলাম লেবেংকে। তারপর লেবেং সেটা খেয়েও নিল। নেওয়ার পর বললো যে খুবই খুবই অ্যামেজিং, দারুণ হয়েছে। তো খোলো, গিফটের বক্সগুলো খোলো, দেখো কেমন লাগে। তো একটু ভয় একটু আমতা আমতা করে আমি প্রত্যেকটা বক্স খুললাম। দেখলাম প্রচণ্ড দামি দামি গিফট, ওয়েস্টার্ন ড্রেস, শাড়ি, নেকলেস, তাও কি হিরের নেকলেস ছিল, অনেক সুন্দর সুন্দর দামি দামি গিফট। এত গিফট দেখে মানে আমি একদম হতভম্ব হয়ে গেছি। তারপর লেবেং আমাকে বলছে, কেমন লেগেছে তোমার? আমি বললাম, আমার খুবই ভালো লেগেছে, আই এম সো হ্যাপি। বললো, হ্যাঁ, হ্যাপি তো তুমি, সামনে আরও হবে। এই কথা বলে সে কোনো দিকই না তাকিয়ে পিছন থেকে আমার মাথাটা নিজের মুখের সামনে নিয়ে আসলো এবং এনে, বুঝতেই পারছো কী করলো। তো আমি বিশাল লজ্জা পেয়ে গেলাম। বললো, লজ্জা পেও না প্লিজ, আজকে কিন্তু আমি যাচ্ছি না। তোমার স্বামীকে কেন বাইরে পাঠিয়েছি জানো? যাতে আমি তোমার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে পারি। এই কথা শুনে আমার কলিজার মধ্যে ধুকধুক 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 করতেছে। তারপর বেশ কিছুটা সময় চলে গেল, ওখানে আমি স্তব্ধভাবে বসে রইলাম। লেবেংকে আমাকে একের পর এক প্রশ্ন, একের পর এক জিজ্ঞাসাবাদ করতে আসে। আমি কিছুতেই উত্তর দিলাম না। উত্তর না দেওয়ায় সে আমাকে বলল, চুপ থাকা মেয়েদের সম্মতির লক্ষণ। সো আমি আজকে তোমার বাড়ির সমস্ত কাজ করে দেব, দেখো খুশি হও কি না। আমি বললাম, না, এটা মোটেও ঠিক না। আমার বাড়ির কাজ আমার স্বামী আছে, আমি আছে, আমরা দুজন মিলে করে নেব। আপনি একজন সিইও হয়ে আমার বাড়িতে আপনি কাজ করবেন, এটা কি হয় নাকি? সে বলল, কেন হবে না, হইলেই হয়। 1 সেকেন্ডের জন্য ভুলে যাও, বা একটা রাতের জন্য ভুলে যাও তুমি কারো স্ত্রী, তুমি কারো কোনো কিছু হতে পারো। শুধু এটা মনে করো, একটা রাত তুমি আর আমি এখানে আছি, হ্যাঁ, আর এই বাড়ির কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমার সারা শরীর ঘেমে টপ 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 করে পানি পড়ছিল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমার কী করা দরকার আর আমি কী করব। তো যাকে এত গিফট টিফট দেখে মোটামুটি আমার মধ্যেও কিছুটা মানে নেগেটিভি যে আসেনি তা না, সেটাও এসেছে, একটু লোভ জাগ্রত হলো। কিন্তু আমি কি করে জানবো যে আসলে এটাই আমার জীবনের সবথেকে বড় কাল হতে চলেছে। তো সেই রাত আমার সাথে সেখানে অবস্থান করলেন। করার পরে সে খুব সুন্দরভাবেই বাড়ির কাজ করা শুরু করলো। যখন বাড়ির কাজগুলো করা শুরু করলো তখন তো আমি হতবাক হয়ে গেলাম। সে এত বড় একজন সিইও, আমি তার সামান্য একজন মানে কর্মচারীর স্ত্রী। সে আমার কাছে, আমার বাড়িতে আমার কাজ করছে। অদ্ভুত বিষয়টা, সে খুব সুন্দর করে আমার দোতলার বাগানে অনেক দারুণভাবে পয় পরিষ্কার করছিলেন, খেলাধুলা করছিলেন, যা আমি তোমাদের কল্পনায় কোনো ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, এভাবেই সে আর অনেক সময় ধরে দোতলায় বাগানে অনেক সুন্দর করে খেলাধুলা করতে থাকে।
আর মনে করো গোলাপ দুটো তো নিয়ে সে এতটাই খুশি হয়, এতটাই আনন্দ পেল, কি আর বলবো। তারপরে সে অনেক সুন্দর করে ওয়ালগুলো এপিট ওপিট এপিট ওপিট করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করতে থাকলো। তাতে করে আমি অনেক অনেক আনন্দিত হয়ে গেলাম। আর লেবেং বারবার বলছিল সো হ্যাপি। আমিও লেবেঙ্গের এই কথায় খুবই খুবই খুশি হচ্ছিলাম, লেবেঙ্গও অনেকটা খুশি হচ্ছিলেন। তো যাক, একটা সময় যখন দেখলাম লেবেং খুবই আত্মবিশ্বাসের সঙ্গে ভালোবেসে মানে আমার বাড়ির কাজগুলো করছে, আমারও খুব ভালো লেগে যায়, তাই আমি ওকে হেল্প করা শুরু করে দিই। তো এত খাটাখাটির কাজ করতেছি স্বাভাবিক বিষয়ে। তারপরে দেখলাম ওর হাতে একটা উলো আলু ছিল। হ্যাঁ, আলুটাকে তো চেপে ধরেই রেখেছিল। তো উলো আলুটা ঠাস করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, অনেক মজা পাবে। তো আমিও উলো আলুকে ইচ্ছে মতো খুবই মজা করে খাইলাম। খাওয়ার পরে দেখলাম আসলেই খুবই মজাদার ছিল। আর উলো আলুর সাইজটা কিন্তু বেশ ভালোই ছিল, যেমনি উপরের দিকে তেমনি মনে করো সাইডের দিকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা। তো যাই হোক, উলো আলু আমি খুবই মজা করে খেলাম। খাওয়ার পরে হচ্ছে সে এখন ফাইনালি এক ফুলে দুইটি পাপড়ি, সেখানে সে অনেক দারুণভাবে কাজ করতে থাকলো, খুবই সযত্নে সেটা পরিষ্কার করতে থাকলো। এভাবেই মনে করো আমরা ফার্স্ট টাইম ৫-০ মিনিট ধরে দুজন মিলেমিশে একটু কাজ করলাম। কাজ করতে করতে ফাঁকে ফাঁকে খুবই দারুণভাবে আমাদের খাওয়া দাওয়াগুলো চলছিল। এভাবে অনেকটা সময় গেল। তো প্রথম দিন রাত্রে হচ্ছে আমরা ৩ বার বাড়ির কাজ করতে মানে সক্ষম হই। আর সেই কাজগুলো আমরা খুবই খুবই দারুণভাবে করি। আসলে যখন লেবেং আমার বাড়ির কাজ করছিল, তখন দেখলাম যে অভি আর লেবেংয়ের মধ্যে আসমান জমিনের একটা ফারাক আছে। আর অভির চেয়ে লেবেং অনেক অনেক আরও অনেক মানে মানসম্পন্ন। তার দক্ষতা, তার স্টাইল, তার হচ্ছে চলাফেরা, স্মার্টনেস খুবই। তা সব কিছু দেখে আমি মোটামুটি মুগ্ধ হয়ে যাই লেবেংয়ের প্রতি। আসলে লেবেংয়ের ইচ্ছেই ছিল আমি, যেটা আমি ভুল অক্ষরেও বুঝতে পারিনি। যাক, তো ফার্স্টের দিন আমার সঙ্গে বাড়ির সম্পূর্ণ কাজে সে সফল তো হয়ে গেলেন। তারপর সে সেখান থেকে চলেও গেলেন। পরের দিন সকালে বলল অফিসে যেতে হবে, অফিস অ্যাটেন্ড করে কিন্তু আমি আবার আসবো, সো নিজেকে প্রস্তুত রেখো। তো আমি খুশি খুশি বলেছিলাম অফকোর্স। তো সে আসলেন, আসার পর অফিসের কাজ শেষ করে আসলো। আমিও খুব সুন্দর করে তার দেওয়া নতুন নতুন শাড়ি, নেকলেস খুবই মানে ভালোভাবে পরে শুনে নিজেকে অনেক সুন্দর করে প্রদর্শন করে রেখেছিলাম। তো আমরা সেদিনও অনেক মন দিয়ে খেলা করেছিলাম। হ্যাঁ, কারণ ও খুব দারুণ ব্যাট করতো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি যে বল করতাম আমি কিন্তু খারাপ ছিলাম না, আমার বলিংটাও কিন্তু সেই ছিল। ও ব্যাটের দিক দিয়ে ১ নম্বর প্লেয়ার ছিল, আমিও বলিংয়ের দিক দিয়ে ১ নম্বর প্লেয়ার ছিলাম। তো আমরা এইভাবেই খুব সুন্দর করে টানা ৬ দিন খুবই ভালোভাবে একে অপরের কাজ করে দিই। আর খেলার যে বিষয়টা আছে, খেলাধুলা তো থাকবেই সবার মাঝে। মানুষকে বুড়ো হয়ে গেলেও খেলা ছেড়ে দেয় বলো? যাই হোক, এভাবে চলতেই থাকে। তো আমার স্বামী আসার সময় হয়ে গেছে, সে ফাইনালি চলেও এসেছে। তো আমরা যার যার মতো শীর্ষে। সে আসার পর ৩ দিন পর আমার আলমারি খুলে দেখলো যে অনেক ড্রেস আছে বাসায়। তো আমাকে জিজ্ঞাসা করলো, এগুলো তুমি কোথায় পেলে? এগুলো তো আমি তোমাকে এনে দেইনি। এত দামি হীরের নেকলেস, এগুলো তো আমার ঘরে থাকার কথা না। তখন আমি বললাম, আরে কোথায় পেয়েছি আবার? আমি একটু একটু করে টাকা পয়সা জমিয়ে কিনেছি। বলছে, তুমি মিথ্যে কথা বলছো। এটা ১-২ টাকার জিনিস নয়, বা ১-২ লাখ টাকারও জিনিস নয়। তুমি মিথ্যে বলছো। আমি বললাম, কোনো মিথ্যে বলছি না, খামাখা অশান্তি করিও না। এই বলে মোটামুটি আমি ওকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, এড়িয়েও গেলাম। তো যাক, সে অফিসে চলে গেছে। সে অফিসে চলে গেলে লেবেং বাড়িতে চলে আসতেন। সে বেশ কয়েকটা দিন যাওয়ার পর আমার মনে হয় আমার স্বামী এগুলো বুঝতে পেরেছিল। তারপর হঠাৎ করে লেবেং আর আমি যখন খুবই একটা কাছের মুহূর্তে সময়টা কাটাচ্ছিলাম, ঠিক ওই সময়টার মধ্যে আমার স্বামী এসে হাজির। পরে তো এসে পুরো বিষয়টা তার চোখে পড়লো।
তারপরে সে হচ্ছে আমাকে বলল যে না, তোমাকে নিয়ে আর সংসার করা যাবে না। আহ, যে স্ত্রী তার স্বামীর বিশ্বাসের মর্যাদা রাখে না বা আমানতের খেয়ানত করে, সেরকম স্ত্রী নিয়ে আসলে সংসার করা যায় না। তো আমি আর তোমাকে রাখবো না, আমি ডিভোর্স ফাইল করে দিচ্ছি, কাগজ চলে আসবে। পরে সত্যি সত্যি আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। পরে আমি লেবেংকে বললাম এখন কি করার। লেবেংকে আমাকে বলল যা হবার হয়ে গেছে, আমি তো আছি। তারপরে লেবেনকে আমাকে সত্যি সত্যি নিয়ে গেল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুরই হয়তো বা অভাব নেই, কিন্তু সেই থেকে আমার বাড়িতে সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আর আমি একা একাই এই বিদেশের মাটিতে পড়ে থাকি। বাবা মা বলেছে আর কোনো দিন আমার মুখ দেখবে না। শ্বশুর শাশুড়ি তো আর কখনো কথাই বলেনি, আত্মীয় স্বজন সবাই মোটামুটি আমার সঙ্গে সমস্ত বন্ধন সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আসলে দেওয়ার পিছনে যথেষ্ট কারণও আছে, কারণ অভিও কিন্তু স্বামী হিসেবে খুবই ভালো ছিল। আর লেবেন শুধু পাওয়ার, টাকা পয়সা এসব দিয়েই রেখেছে, কিন্তু আছে না স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, একটা রেসপেক্ট বোধ, যেমন একে অপরের চোখের ভাষা পড়ে নেওয়া, এইসব লেবেঙ্গের মধ্যে একদমই নেই। ঠিক আছে, কিন্তু লেবেঙ্গের মধ্যে এটা আছে, শুধু ওই যে ফাইনাল রাউন্ড যখন হবে সেখানে খুব দারুণ গোল্ড করে, এই জিনিসটা আছে। এছাড়া ওর মধ্যে কিছুই নাই, টাকা আছে, পাওয়ার আছে। তো কী করবো, নিজের ভুলেই নিজের জীবন শেষ করে ফেলেছি। তো গল্পটা শেয়ার করার এটাই কারণ ছিল। যা করবে সবাই বুঝে শুনে করো। তো প্রিয় বন্ধুরা, গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পের সঙ্গে। ইউটিউবের অনেক কড়া নিয়মকানুন থাকার কারণে অতটা খুলে গল্প বলা সম্ভব হয় না, তোমরা বুঝে নিও। আজকে বিদায় নিচ্ছি, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।